মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ঠিক আছি। দেখে বুঝতেই পারছো আমার স্নান দান সমস্তটা হয়ে গেছে, ঘর দোয়ার পরিষ্কার হয়ে গেছে। এখন বাজে 8:41, প্রায় 9:15টাই বাজতে যায়। আর আমি স্নানের টাইমে সমস্ত এই জামা কাপড়গুলো কাচা ছিল তো কেচে কুচে দিয়ে স্নান দান করে নিলাম। ঘর ঝাট ঘর মোছা অবশ্যই হয়ে গেছে। রান্নাঘরও বড়, রান্নাঘরও পুরো পরিষ্কার। আজকে সানডে, তোমরা ভাবছো হয়তো যে দেবজিনা কেন এত তাড়াহুড়ো করছে। তোমাদেরকে বলেও ছিলাম যে আজকে আমি ভোগ দেবো ঠাকুরকে। আর কালকের দিনটায় আমি কোনো ব্লগ বানাইনি, কারণ কালকে না ডিমার্ট বাজার এই সমস্ত কিছু করেছি। আমি ব্লগ শুরুও করেছিলাম, বাট তারপরে মনে হলো যে আর ভালো লাগছে না। কালকে রাতে আমরা খেয়েছি ভুনা খিচুড়ি, আলু ভাজা আর কুমড়ো ভাজা। এমনিতেই শনিবার আমরা নিরামিষ খাই, তো একদিকে ভালোই হলো, আজকে ভোগও দেবো, তাই কালকে নিরামিষটা হয়ে গেছে। এখন যাবো একটু অনুপ ভাইয়ের দোকানে, দুধ আনবো, পায়েসটা প্রথমে বসাবো। তো চলো যাই। পায়েস বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। রান্নাঘর পুরো পরিষ্কার, আমার কোনো এঁঠো বাসন বা এরকম কিচ্ছু নেই। শুধু এখানে এই ঠাকুরের বাসনগুলোই রয়েছে, যেগুলো আমার ধুয়ে মেজে কালকেই রাখা আছে আর শোকানোও আছে। তো সব থেকে বড় কথা, আমার ঠাকুরের বাসন সত্যিই ভীষণ কম, আরও হলে তো ভালোই হয়। খুব কষ্ট করেই কাজ করতে হয় সত্যি কথা বলতে। ওই যেটার মধ্যেই ধুচ্ছি, শাক কেটে যে সাথে সাথে ভাজাভুজিওগুলো কাটবো তারও কোনো জায়গা নেই আর কি। শাক কেটে শাকটা বসাবো, তারপর বাটিটা ফাঁকা হবে, সেটার মধ্যে আবার ভাজা মাখিয়ে রাখতে হবে, আলু বেগুন এগুলো। আর হিসেব মতো ঠাকুরের বড় হাঁড়িটা তো তোমরা দেখেছো, ওটা আমি লোকনাথ পুজো আর কালী পুজোর সময় নামাই আর কি, যেহেতু আমি সবাইকে প্রসাদ দিই তাই জন্য একটু বড় হাঁড়ি কিনেছিলাম। ঠাকুরের ছোট যে হাঁড়ি, এই যে ঠাকুরকে ফ্রাইড রাইস দিই বা কিছু অন্ন ভোগ দিলে অন্ন, তো এই সব না ভাত আমি কড়াইতেই করে নিয়ে ছানটা দিয়ে ছেঁকে ছেঁকে তুলি। কতটা আগে থেকে এই কাজগুলো করতে হয় বুঝতে পারছো, ভাত নালে গলে যাবে, ভীষণই কষ্ট হয় এটা থেকে। কিন্তু কেনাটা বড় কথা নয়, জায়গাটা নেই, রাখবো কোথায়। তো এই জন্য আমি এখন আপাতত কিছু কিনছি না। যা 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 যা, এক মিনিট। তো আমি আস্তে আস্তে করতে থাকি। পায়েসটা বসিয়ে দিয়েছি, এরপরে করবো আমের চাটনি, তো আমটাকেও কেটে নেবো এবার। পায়েস হয়ে গেছে, দুটো বাটিতে আমি সাজিয়ে রেখে দিয়েছি। জানি না দুটো বাটি দেবো কিনা, যখন সাজাবো তখন। আর একটু বাটিতে নামিয়ে ফেললে তো তখন তো আর ঠাকুরের কাছে দিতে পারবো না, তাই দুটো ঠাকুরের বাটিতে আমি নামিয়ে রেখে দিয়েছি। আর ওপর দিয়ে একটু আমন্ড কিশমিশ আর কাজু ছড়িয়ে দিয়েছি কেটে কেটে। আর এটাই বসিয়েছি চাটনি, আমগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তাই একটু ঢাকা চাপা দিয়ে দিলাম। ওটা ঠাকুরেরই প্লেট, এই কড়াইয়ের মাপে যেহেতু হয়েছিল তাই এনে আমি আগে ঠাকুরের একটা রেখে দিয়েছিলাম। তো এবার কাটবো ভাজাভুজি, এরপর ভাজাভুজি বসাবো। আমি শাকটা করে নেব আগে, তারপর ভাবছি ভাজাভুজি বসাবো। বাজে 9:45। যেটা ঠাকুরের জন্য রাখছি সেটা তো রান্নাঘরে ঠাকুরের বাসনেই তুলে রাখছি, আর যেটুকু বেশি থাকছে আর কি সেটুকু দেখো পায়েস চাটনি সব এখানে তুলে এনে রেখেছি বাটিতে। ঠাকুরের বাটিতে বাটিতে যেটুকু ধরে যাচ্ছে আর কি। কড়াইতে মুগ ডালটা সেদ্ধ করলাম, আমি ভেবেছিলাম প্রচুর টাইম লাগবে। হ্যাঁ, স্মুথ একদম সেদ্ধ আমি করতে পারিনি, যেটা প্রেশার কুকারে হয়। ঠাকুরের প্রেশার কুকার তো আমার নেই, তো আমি কড়াইতেই সেদ্ধ করেছি, ভেজে ভুজে নিয়ে ঢাকা চাপা দিয়ে যেরকম ভাবে, যেরকম করে এখন শাক বসিয়েছি। তো এখানে চাটনি আছে ছোট্ট বাটিটাতে, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানে চাটনি আছে আর এখানে মুগ ডালটা সেদ্ধ করে রেখেছি। এরপর ভেজ ডাল বানাবো। আমার এখানে 5 রকমের ভাজাও হয়ে গেছে, আর কড়াইতে বসিয়েছি। তেল যেহেতু ছিল একটু, ভাজা হয়ে যাওয়ার পর একটু বেশি তেল ছিল, ডাল বসিয়ে দিলে ওটার মধ্যে তাহলে অনেক বেশি তেল হয়ে যেত ডালের মধ্যে। ফুলকপি গাজর আর বিনস তো ভাজবো, কিন্তু অতটা তেলও লাগবে না, তাই জন্যে। তো ওই জন্য বড় বড় করে ফুলকপি আলু কাটা ছিল তরকারি করব বলে, তো ওটা বসিয়েছি আগে। মোটামুটি হয়েই এসেছে আমার। এরপরে ফুলকপি আলুটা ভেজে তুলে নিয়ে রেখে দেবো, কারণ তরকারিটা পরেই বানাবো, আগে ডালটাই বানিয়ে নেবো। তো ওই গাজর বিনস ফুলকপি ছোট ছোট করে কেটে রেখেছি, ওটা দিয়ে ডালটাকে বানিয়ে নিয়ে তারপরে আবার ফুলকপি আলুর তরকারিটাকে করবো। ওটা কষিয়ে তখন জল ঢেলে দিলেই তরকারি হয়ে যাবে। আর করবো পনির, আর তাহলেই হয়ে যায়। সমস্ত আমার হয়ে গেছে। আর প্রমি ওইদিকে গেছে একটু ফুল মিষ্টি এসব আনতে। তো আমার মোটামুটি ওই জন্য ঘরটারও গোছানোই রয়েছে, এই জায়গাটাও গোছানো আর এই জায়গাটাও মোটামুটি আমার গোছানোই রয়েছে, সমস্ত ভাঁজ করা রয়েছে। তো সব ঘর মোটামুটি গোছানো আছে। আগেই তোমাদেরকে বললাম যে প্রমি বেরিয়েছে, এবার প্রমি বেরিয়ে না ও আগে তেল ভরাবে, তারপর ফুল মিষ্টি আনবে, তো একটু তো টাইম লাগবেই। আর দেখো এদিকে মেঘও করেছে, কি জানি বৃষ্টি নামবে কিনা। আর এদিকে তো আমার সব এখানে মেলাও রয়েছে, এগুলোও ভিজবে তাহলে আবার।
আমার কোনো বিশেষ দিনের প্রয়োজন হয় না ঠাকুরকে ভোগ দেওয়ার জন্য, কারণ আমার মনে হয় আমাদেরও তো বিশেষ দিন ছাড়া ভালো মন্দ খেতে ইচ্ছেই করে, তাই না? তাই আমার যখন যখন মনে হয় যে ঠাকুরকে একটু ভালো মন্দ করে দেব, সাথে সাথে আমি দিয়ে ফেলি। আমার মনে হয় আমার ইচ্ছেটা যেন ঠাকুরই আমাকে জানান দেয় যে তার কিছু একটু খেতে ইচ্ছে করছে। তো আমি সবসময় ফ্রাইড রাইস, তারপরে পোলাও, লুচি এইসবই দিই। আজকে মনে হলো একটু অন্নভোগ দিই, তাই জন্য আমি একটু অন্নভোগ দিয়েছিলাম। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো। রেডি হয়ে গেছি, আরেকজনও রেডি হয়ে গেছে। এই যে বাবা এখনো পরে আছে, আর আমরা দুজনেই ফুল স্লিভস পরেছি। ও পরেছে আর আমাকে বললো তুমিও ফুল স্লিভস পরো। আমি না ভাবলাম কি এবারও আমাকে বার্থডেতে একটা হোয়াইট কালারের পুরো সোয়েট শার্ট দিয়েছিল, ওটা আমি এখনো অব্দি একদিনই পরেছি। হোয়াইট কালার পরতে আমার ভীষণ ভালো লাগে, কিন্তু ওটার মান মর্যাদা আমি রাখতে পারবো কিনা আমি বুঝলাম না আজকে। তার কারণ ব্যাপারটা হচ্ছে প্রচন্ড বৃষ্টি হয়েছে, এবার যদি মাঝ রাস্তায় আবারও ধরো টিপটাপ পড়ছে, তো তখন হয়তো দেখো কোথাও গিয়ে শেল্টার নিতেও তো টাইম লাগে। তো ওই জন্য ভাবলাম যদি একটু পরে তো বৃষ্টির জলে দাগ বসে যেতে পারে, হোয়াইট কালারটা বেকার নষ্ট করে লাভ নেই। তাই জন্য এই কুর্তিটাই আমি পরে নিলাম ফুল স্লিভস। ফুল স্লিভস খুব কম আছে, তাই জন্য আমি এটাই পরলাম। বৃষ্টি এখন কমেছে, আমরা একটা সময় ভেবেই নিয়েছিলাম আমাদের অটো করে বেরোতে হবে, তারপর দেখলাম না বৃষ্টিটা টাইম মতো কমলো, এখন যাচ্ছি আমরা। আর আমরা দুজন ঘুমিয়ে গেছিলাম দুপুরবেলা, আমাদের জামা কাপড়গুলো ভিজেছে, তো ওগুলো মেলাই রইলো। তো আমাদের 7:25 থেকে শো রয়েছে। এই প্রথম আমরা বাঙালি সিনেমা মানে বাংলা সিনেমা দেখতে যাচ্ছি, বাঙালি হয়ে এখানে মানে ব্যাঙ্গালোরে আর কি, প্রথম বাংলা সিনেমা। এতদিন এক আধটা হয়তো এসেছে হোয়াইট ফিল্ডের দিকে, তো এখান থেকে আমাদের এখান থেকে হোয়াইট ফিল্ড অনেকটাই দূর, তো ওই জন্য যাওয়া হতো না, টাইমিং বুঝে ফিরতে অনেক রাত হবে এরকম করে। এবার ভেগা সিটি মলে এসেছে মানসী সিনহার পরিচালনায় যে সিনেমাটা বেরিয়েছে, এটা আমাদের গল্প। তো সেই সিনেমাটা এসেছে, অপরাজিতা আড্ড আছেন, শাশ্বত আছেন, তো এরা আছেন, তাই জন্য যাচ্ছি দেখতে। গল্পটা অতি পরিচিত গল্প বলে আমার মনে হলো ট্রেলার দেখে, প্রজাপতি এরকম একটা গল্পর ইসেতেই আছে আর কি। তো দেখা যাক, চলো, আশা করি ভালো লাগবে। ভেগা সিটি মলে এসে এই ফার্স্ট বোধহয় আমাদের পার্কিং খুঁজতে কোনো ঝামেলা হয়নি, টুক করে পেয়ে গেছি আমরা, একদম সামনেটাতেই, দেখতেই পাচ্ছ। তো একজনকে পার্কিং দেখাচ্ছিলাম, তো যাই হোক একদমই কষ্ট করতে হয়নি আজকে, টুক করে ঢুকেই পেয়ে গেছে। আমি ওখান দিয়ে ঢুকতেই দেখছিলাম যে এখানটা ফাঁকা আছে। সাতটা 25-এর শো, আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 6:55, আর একটু খিদে পেয়েছে, তো একটাই মোমো অর্ডার করেছি। আর আজকে চিকেন কিছু খাচ্ছি না, ভেজ খাবো। ভেজ হিমালয়ান মোমো অর্ডার করা হয়েছে, আর একটা কোক অর্ডার করা হয়েছে। তো এই দুটোই, খুব একটা খিদে পাইনি, কিন্তু রাত অবধি যেহেতু টানতে হবে, 7:25 থেকে মোটামুটি আমরা 10টা ধরেই চলছি, তো ওই জন্য একটু কিছু খাবার খেয়ে তারপরে ভেতরে ঢুকবো। ভেজ হিমালয়ান মোমো চলে এসেছে, আর কোক তাড়াতাড়ি করে খেয়ে দে, এবার চলে যেতে হবে, কারণ আমার বরের আবার একটুখানি মিস হলেও চলবে না, 7টা অলরেডি বেজে গেছে। এখন বাজে 9:53, আমরা নিচে নেমে এলাম। সিনেমাটা কেমন লেগেছে না লেগেছে সেটা বাড়িতে গিয়ে বলছি, আপাতত আগে বাড়ি যাওয়া যাক। এখন বাজে 10:27, জাস্ট আমরা ঢুকলাম এখন, আর আমাদের গ্যারেজের অবস্থাও দেখো, ফাঁকা হয়ে গেছে। আগে পুরো ভর্তি ছিল, লাস্টে না মানে এরকম রাত্রিবেলা এলে বাইক কোথায় রাখবো, স্কুটি কোথায় রাখবো সেসব ভাবতে হতো।
এখনো সবকিছু যেখান থেকে আমরা স্কুটি বার করে নিয়ে গেছি ওখানটাতেই রাখতে পারলাম আর কি, মানে যারাই বা বেরোয় নিজের জায়গা নিজে ফিক্সড করে নিয়েছে, এখানেই রাখবো আর কি। আর আমরা আসার সময় একটু ফ্রাইড রাইস কিনে আনলাম, কারণ এত রাতে কী বার রুটি ফুটি বানাবো, এখন রুটি পাবো কি না পাবো বুঝতে পারছিলাম না, যে দোকান খোলা পেয়েছি সেখান থেকেই নিয়ে চলে এসেছি। তোমার সিনেমাটা কেমন লেগেছে? আরে সিনেমা মুখে কথা বলে ওরকম রোবটের মতো একটা হেলমেট পরে নিয়ে কি একটা দেখিয়ে দিল শুধু। কেমন লেগেছে? ভালো লেগেছে, মানে হ্যাঁ এক্সপ্রেশন খুব ভালো এমন কিছু নয়, তবে আমি প্রত্যেকটা সিনেমার পরেই বলি মেসেজ ভালো দেয় এরা এখন যে সিনেমাগুলো বাংলার বার করেছে। তবে অনেকটা প্রথম থেকে প্রজাপতির মতনই লাগছিল, ইন্টারভেলের পর থেকে চেঞ্জ হয়ে গেছে, ইন্টারভেলের পর থেকে ব্যাপারটা চেঞ্জ হয়েছে। তো কেমন লেগেছে তোমাদেরকে পুরো ঘরে গিয়ে বলছি, দাঁড়াও। চেঞ্জ হয়ে গেছে, একটু খাবার দাবার না গরম করে নিলাম, বলতে খাবার দাবার বলতে 2 রকমের তরকারি বানিয়েছিলাম, ফুলকপি আলুর তরকারি আর পনিরের তরকারি, ওটা রয়েছে, আমরা ফ্রাইড রাইস দিয়ে খেয়ে নেবো তাই জন্য। তো তোমাদেরকে এবার বলি কেমন লাগলো। প্রথমটুকু প্রজাপতির মতো, এটা আমরা অনেকেই রিভিউ দেখেছি যা বা কিছু, তাতে আমরা প্রত্যেকেই বুঝতেই পেরেছি প্রথমটুকু। শেষ পার্টটুকু আমি জাস্ট কেঁদে ফেলেছিলাম, আমি অল্পতেই যদিও একটু ইমোশনাল হয়ে পড়ি, তো ঠিক আছে। তবে ওখানে আরেকটা মেসেজ দিয়েছে যে আমাদের জেনারেশনটা, মানে আমি যা বুঝলাম আমাদের জেনারেশনটা সবকিছুর সাথে আমরা মানিয়ে নিতে পারি। আর এটা খুব সত্যি কথা, দেখবে মানে আমাদের আগের জেনারেশন, মানে আমাদের মা বাবারা, এরা সমাজ কি বলবে, লোকে কি বলবে, এটা ভাবতে ভাবতেই তারা যেটা তাদের ইচ্ছে ছিল সেটা তারা করতে পারে না। দেখবে অনেক মা বাবাদের মধ্যেই আছে একটু স্মার্ট ড্রেস পরা বা কিছু, তারা ইচ্ছে করলেও, বা ধরো একটু ডিপ লিপস্টিক লাগাতে ভালোবাসে অনেক মা বাবারা, বাবা বলছি মায়েরা, লোকে কি বলবে, আমার তো বয়স হয়ে গেছে, এই ডিপ কালারের ড্রেসটা পরা যাবে না, এই ডিপ কালারের লিপস্টিকটা পরা যাবে না। আরে ভাই আমি মানুষের কিছু কীটনাশক একটা মানবিকতা মানে বোধ মানুষের রয়ে গেছে, বাংলা বলে একটু তারা অবশ্যই সেটাই আমি বলছি, মানে লোকে কি বলবে তাই আমার মা ডিপ শাড়ি পরতে পারবে না, লোকে কি বলবে তাই সে ডিপ লিপস্টিক পরতে পারবে না। মানে আমি আমার মা বলছি, কারণ দেখো কার কি আমি সেটা বলতে পারবো না, আমার মাও এটা বলে, এ বাবা বয়স হয়ে যাচ্ছে তো এইটা পরে বেরোবো, এ বাবা আমাকে কেমন লাগবে, মানে সে নিজেকে কেমন লাগবে সেটা ভাবতে ভাবতেই তার সময় শেষ হয়ে যাচ্ছে। আমার মামনিকেও দেখেছি এরকম, এই দেখ তো সোনা মা এই শাড়িটা পরে যাওয়া যাবে নাকি এই বিয়ে বাড়িতে, আমার তখন বয়স হয়ে গেছে। আরে ভাই তোমার যদি মনে হয় তুমি ওটা পরলে তোমার ভালো লাগবে বা তুমি খুশি থাকবে, পরো না, লোকে কি বলছে না বলছে সেটা ভেবে অত লাভ নেই। তোমাকে 2 দিন বাদে কেউ দেখতেও আসবে না, কিছুই না, তোমার কিছু হলে তোমার ফ্যামিলি মেম্বাররাই পাশে থাকবে আর কেউ নয়। সুতরাং নিজে যেটাই খুশি থাকবো সেটাই করবো। তো সেটাই বলছি, আজকালকার জেনারেশন মানে আমরা দেখবে সত্যি কথা, আমরা কে কি করলো না করলো সেটা নিয়ে আমরা খুব বেশি বদার হই না, আমরা নিজেরা কেমন আছি, নিজেদের ফ্যামিলিতে আমরা কেমন আছি না আছি এটা নিয়েই আমরা খুব বেশি মাথা ঘামাই, নিজেদেরকে নিয়েই আমরা বেশি ব্যস্ত থাকি, নিজেদের ফ্যামিলি মেম্বারদের নিয়ে। তো সেটাই আর কি বোঝাতেও চেয়েছে। আর এটা অবশ্যই দেখবে আমরা এই জেনারেশনটা আমরা খুব বেশি ভালো মানিয়ে নিতে পারি। আজকে কলকাতা তো আজকে ব্যাঙ্গালোরে এসে 2 বার বাড়ি চেঞ্জ, মানে খুব বেশি চেঞ্জ করতে হয়। হ্যাঁ চেঞ্জের সাথে আমিও খুব একটা মানিয়ে নিতে পারি না, যে মানে এক জায়গায় মন বসতে না বসতে আরেক জায়গায়। আমি তোমাদেরকে আবারও বলেছিলাম যে মানে বারবার বলেছিলাম কলকাতা থেকে ব্যাঙ্গালোর এসে আমার খুব একটা ভালো লাগেনি। এই যে আস্তে 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 কিন্তু আমি এই ফ্ল্যাটটায় আসার পর, দিয়ার বিয়ে থেকে আসার পর মোটামুটি এই 1 বছরে আস্তে আস্তে একটু মনটাকে তাও বসাতে পেরেছি, মানে পাক্কা 2.5 বছর টাইম লাগলো আমার মন বসাতে শুধুমাত্র। তো আমিও চেঞ্জেসের সাথে পারি না খুব একটা মানিয়ে নিতে, কিন্তু তাও করতে হয় আমাদের জেনারেশনগুলোকে। তো কিন্তু আমাদের মা বাবাদের দেখবে না না এখানেই জন্মেছি, এই বাড়িতেই বিয়ে হয়ে এসেছি, এই বাড়িতেই পা রেখেছি, এই বাড়ি ছেড়ে যাওয়া যাবে না, এরকম একটা মানসিকতা তাদের। আমি কারোর মানসিকতা কারোর ভাবনা চিন্তাকে ছোট করতে চাইছি না, তবে আমাদের মা বাবারা ওভাবে ভাবে আর আমাদের ভাবনা চিন্তাটা এরকম, জেনারেশন ওয়াইজ গ্যাপ তো অবশ্যই রয়েছে, ভাবনা চিন্তাতেও রয়েছে, সেটাও একটা দেখানো হয়েছে আর কি। তো চলো এই তো রিভিউ ছিল, ভালো লেগেছে নো ডাউট। তবে হ্যাঁ খুব 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 মন ছুঁয়ে গেছে এরকম ব্যাপারটা নয়, যেহেতু চেনা গল্প ছিল, গল্পটা চেনা ছিল, শেষ পার্টটুকু একটু আলাদা, এটাই যা। তোমরা অবশ্যই হলে গিয়ে দেখতে পারো, বাংলা সিনেমাকে বাঁচিয়ে রাখতে গেলে এরকম ভাবে আমাদেরকেই একটু হলে গিয়ে দেখতে হবে অবশ্যই। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট।